এনিওয়ে আমরা আবার একটু ফেরত এসছি। দিস ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য প্যান্ডামিক, ওয়ান অফ দ্য সিচুয়েশন। এনিওয়ে অ্যামাং দ্য অল ট্রাভেলস উই হ্যাভ টু গো অ্যাহেড, নো প্রবলেম। যেখানে শেষ করেছিলাম 4টা এ এবং প্যান্টা এ দুটোর ভিতরে তুলনামূলক বিশ্লেষণ এবং দ্বান্দ্বিক সম্পর্কগুলো কিভাবে হয়েছে সে আলোচনাগুলো আমরা করেছি। সুশীল সমাজের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, যারা সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্টভাবে যথাযথ কর পরিশোধ করেছেন, নিঃসন্দেহে এই জাতীয় সুযোগ সৃষ্টিগুলো কিংবা অ্যামনেস্টি প্রদানগুলো তাদেরকে নিরুৎসাহিত করে। তবে সরকারের দিক থেকে যে জিনিসটা এবছরে চিন্তা করা হয়েছে, স্পেশালি এই প্যান্ডামিক সিচুয়েশনে টোটাল জিনিসটাকে একটা কালো টাকাকে যদি একটা ডেলাইটে নিয়ে আসা যায়, অর্থনৈতিক সচলতার ভিতরে একটি ধনাত্মক ভূমিকা পালন করবে, সেই দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে নিঃসন্দেহে এই সুযোগ দেওয়াটাকে আমরা অনৈতিক হলেও অভিনন্দন জানাতে পারি। তবে এখানে যে জিনিসটা উল্লেখ করা প্রয়োজন, আরও একটি সেকশন 19 কোয়াড্রেল বি, যেটা বিল্ডিং ডিক্লারেশনের ব্যাপারে এখনও বলবৎ আছে। তাহলে যদি আমরা 19 প্যান্টা এ 19 বির সাথে যদি 19BBBর সাথে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে যে দ্বান্দ্বিক ব্যাপারটা দাঁড়ায়, 5টা বি প্যান্টা বির সাথে যদি তুলনামূলক বিশ্লেষণ দেখা যায়, তাহলে পার স্কোয়ার মিটার ভেদে দেখা যাচ্ছে তারতম্য অনেক বেশি। কেউ যদি 30শে জুনের ভিতরে কোনো বিল্ডিং যদি 19 প্যান্টা বির অধীনে ডিক্লেয়ার করে, তাহলে দেখা যায় 19 প্যান্টা এর সাথে যেখানে 5,000 টাকা ছিল সেখানে 4,000 টাকা, যেখানে 7,000 টাকা ছিল সেখানে 6,000 টাকা, যেখানে 4,000 টাকা ছিল সেখানে 3,000 টাকা, যেখানে 5,000 টাকা ছিল সেখানে 3,000 টাকা। রেটের তারতম্য আছে এবং রেট কম দিয়ে ডিক্লারেশন করা যাবে আন্ডার সেকশন 19 প্যান্টা এ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি অপ্রদর্শিত অর্থকে প্রদর্শনের মাধ্যমে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে আনয়নের অভিন্ন উদ্দেশ্যে যদি এই সুযোগটা আমরা দিয়ে থাকি, তাহলে যিনি এই বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্টের অধীনে ডিক্লারেশন দেবেন, উনি যদি কোনো রকমে সময়ের তারতম্যতার কারণে 1 জুলাইয়ের পরে গিয়ে উনি যদি 19 প্যান্ডা এতে ডিক্লেয়ার করে, তাহলে দেখা যায় ওনাকে ট্যাক্স কম দিতে হয়। তাহলে ওই সুযোগের তারতম্যের কারণে এসএসসি ওই সুযোগটা নেওয়ার সুযোগ পাবে, এতে করে কর আদায় কম হবে। সুতরাং 19 প্যান্টা বি এবং 19 প্যান্টা এ দুটোর ভিতরে সমন্বয় অত্যাবশ্যক বলে আমি বিশ্বাস করি, এবং আমি ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো এই ব্যাপারে প্রস্তাবনা উপস্থাপন করার জন্য এনবিআরে। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আমরা কম কর দেওয়ার পক্ষে নয়, আমরা যথাযথ কর দেওয়ার পক্ষে। আইনের কোনো সুনির্দিষ্টতা না থাকার কারণে অথবা আইনের অপপ্রয়োগের সুযোগ থাকার কারণে যদি কম ট্যাক্স আদায় হয়, সামগ্রিকভাবে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমি বিশ্বাস করি। অতঃপর যে সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব, আন্ডার সেকশন 28, ইটস নাথিং বাট ইটস এ ক্লারিফিকেশন অনলি। কারণ এখানে যে জিনিসটা আমরা জানি, 82BBর অধীনে প্রথম ব্যবসার ক্ষেত্রে যে ইনিশিয়াল ক্যাপিটালটা ডিক্লেয়ার করা যায়, তার একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত ওই ক্যাপিটাল ব্যবসায় রাখতে বাধ্য। কিন্তু যদি উক্ত সময়ের আগে যদি এই ক্যাপিটালটা উত্তোলন করা হয়, দ্যাট ইজ দ্য কনজিকিউটিভ 4 years দে হ্যাভ টু হোল্ড ইট দ্য অ্যামাউন্ট। যদি এর আগে হয় তাহলে এটা ইনকাম হিসেবে বিবেচিত হয়। এই ইনকামটা কোন ধারায় বিবেচিত হবে তার সুনির্দিষ্টতা ছিল না, সেটাকে এখন ব্যবসায়ের আয় হিসেবে আন্ডার সেকশন 28-এ কনসিডার করার জন্য আপনার এই সংশোধনীটি আনা হয়েছে। আন্ডার সেকশন 30 অ্যালাউবেল এক্সপেন্ডিচার ফ্রম দ্য বিজনেস, এখানে প্রধানত
তিনটা জিনিস খুব বেশি প্রণিধানযোগ্য। এক নম্বর হচ্ছে আন্ডার সেকশন 30H। আপনারা জানেন রয়্যালিটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল সার্ভিস ফি এটা প্রদর্শিত আয়ের উপরে 8% পর্যন্ত অনুমোদিত খরচ হিসেবে বিবেচিত ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেহেতু হিসাব মান রাখতে গিয়ে হিসাবের ভিতরে যেহেতু সাবসিডিয়ারি কোম্পানি অ্যাসোসিয়েটেড কোম্পানিকে ইনকর্পোরেট করতে হয় কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার জন্য, সুতরাং ওখানে কিছু দ্বন্দ্ব কিংবা অস্পষ্টতা থেকে যায়। সে স্পষ্টতার কারণে আন্ডার সেকশন 30H এবছরে যে সংশোধনীটা আনা হয়েছে সেখানে বলা হয়েছে সাবসিডিয়ারি এবং অ্যাসোসিয়েটেড কোম্পানি প্রদর্শিত মুনাফা ব্যতিরেকে শুধুমাত্র কোম্পানির অর্জিত মুনাফার উপরে টেকনিক্যাল নো হাউ ফি অথবা রয়্যালিটি 8% পর্যন্ত অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। 30K ওভারসিজ ট্রাভেলিং। আগে পূর্বে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আপনার 1.25% পর্যন্ত অনুমোদিত খরচ হিসেবে বিবেচনা করা হতো। এবছর সেটাকে 0.5% করা হয়েছে। ওভারসিজ ট্রাভেলিং, বিদেশ ভ্রমণ। যে সকল ব্যবসা বিদেশ ভ্রমণটা ব্যবসায়ী সাপ্লায়ারের সাথে কিংবা বায়ারের সাথে সম্পৃক্ত থেকে ফ্রিকুয়েন্টলি তাদেরকে বিদেশ যেতে হয় ব্যবসায়িক স্বার্থে, ব্যবসায়ের উন্নয়নের স্বার্থে, ব্যবসার সমৃদ্ধির স্বার্থে, ব্যবসাকে বর্তমান অবস্থানে ধরে রাখার স্বার্থে। সুতরাং এই অংশে এই অনুমোদিত খরচের হার 1.25% থেকে 0.5% করার কারণে ওই সকল কোম্পানির অননুমোদিত খরচের পরিমাণ বেড়ে যাবে, এতে করে কর আপাতন বেড়ে যাবে। সুতরাং এই সংশোধনীটি পরিহার অথবা পুনর্বিবেচনা করার জন্য আমরা মনে করছি। আন্ডার সেকশন 30P বিজনেস প্রমোশনাল এক্সপেন্সেস। কিছু কিছু ব্যবসা আছে যাদেরকে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য কিংবা নতুন প্রোডাক্টকে লঞ্চ করার জন্য ব্যবহারকারীর কাছে উপযোগী এবং গ্রহণযোগ্য করে তোলার জন্য বিজনেস প্রমোশনাল এক্সপেন্সেস আপনারা সকলে জানেন একটি অপরিহার্য বিষয়। এই ব্যাপারটায় আগে কোনো সীমারেখা ছিল না, অনুমোদিত অননুমোদিত কোনো সীমারেখা ছিল না। এই বছর আন্ডার সেকশন 30P নতুন একটি অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে এটাকে বর্তমানে প্রদর্শিত বিক্রয়ের 0.50% অনুমোদিত খরচ হিসেবে বিবেচিত হবে বলিয়া প্রতিস্থাপিত। সেই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বুঝলে আপনারা নিশ্চয়ই অবগত, খুব সহজ হবে বুঝতে। যেমন একটা কোম্পানি যদি 100 কোটি টাকা বিক্রি হয়, তার টার্নওভার হয়, তাহলে তার যদি 5 কোটি টাকা যদি হয় প্রমোশনাল খরচ, তাহলে সে আগে এই 5 কোটি টাকা পুরোটাই অনুমোদনযোগ্য খরচ হিসেবে পেতেন। সেক্ষেত্রে অন্যান্য আইনগত বিধিসমূহ অনুসরণ সাপেক্ষে, কিন্তু অত্র আইন প্রতিস্থাপনের মাধ্যমে 30P উনি 100 কোটি টাকার উপরে 0.5% মানে 50 লক্ষ টাকা পাবেন। তাহলে 5 কোটি টাকা যদি খরচ হয় তাহলে 4.5 কোটি টাকা ওনার আয় হিসেবে যোগ হয়ে যাবে। এখন প্রশ্ন যে এতে কি লাভ কি ক্ষতি? আপাতভাবে মনে হবে যে স্বেচ্ছাচারীমূলক কোনো প্রমোশনাল এক্সপেন্সেস থেকে রহিত হবে, কোম্পানির প্রফিট বাড়বে, ট্যাক্স বেশি আদায় হবে। আসলে মুদ্রার আরেকটা পিঠ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যেমন MNC কোম্পানি, ওষুধ কোম্পানি এবং কনজিউমেবল ম্যাটেরিয়াল যারা বিক্রি করে ওদের প্রমোশনাল এক্সপেন্সেস একটি অপরিহার্য অংশ। আগে যদি এই আইনটা প্রবর্তিত থাকে তাহলে SSC তার এই খাতের খরচগুলোকে
উইন্ডো ড্রেসিং করে অন্য খাতে প্রদর্শনের চেষ্টা করবে, যাতে করে 0.5% থেকে রহিত হয়ে সে খরচটা অনুমোদিত খরচ হিসেবে দাবি করার সুযোগটা নেওয়ার চেষ্টা করবে, 1 নম্বর। 2 নম্বর, অনেক ক্ষেত্রে হয়তোবা এই খরচগুলা টোটালি প্রদর্শন না করার চেষ্টা করবে। যদি প্রদর্শন না করে তাহলে সরকারের রাজস্বের বড় ধরনের ক্ষতি হবে অন্য জায়গায়, কারণ এই প্রমোশনাল এক্সপেন্সেসের উপরে উৎসে করকর্তন হয়, সেখান থেকে কর আদায় হয়, ভ্যাট আদায় হয়। সুতরাং কোনো কারণে কোনো এসএসসি যদি এই খরচটাকে অনুমোদিত হিসেবে ট্যাক্স আপাতন কমানোর জন্য অন্য কোনো পন্থার অবলম্বন করে, তাহলে প্রকারান্তরে কর আদায়ে এটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে বলে মনে হয়। সুতরাং বাস্তবতা বিবেচনায় আমরা বিশ্বাস করি অবশ্যই একটা সীমারেখা থাকা উচিত, সেই সীমারেখাটা পর্যালোচনা করা উচিত এবং সেক্টর ভেদে কার কী ধরনের প্রয়োজন, সে প্রয়োজনটাকে মাথায় রেখে বাস্তবভিত্তিক ব্যবসা সহযোগীভাবে এই ধরনের সিদ্ধান্তগুলো যদি আরোপিত হয়, তাহলে ব্যবসা বান্ধব অর্থ বিলের ভিতরে প্রভাব রাখবে বলে, ধনাত্মক প্রভাব রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা প্রথম যখন ফার্স্ট ডেফিনেশন সেকশন পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম দুটো জায়গায় একটা ফেয়ার মার্কেট ভ্যালুর ভিতরে অ্যাসেটের সাথে বিজনেস আন্ডারটেকিংয়ের কথা বলা হয়েছিল, কারেকশন করা হয়েছিল। আমরা এখন এসেছি ওই জায়গায় আন্ডার সেকশন 31A নতুন সংযোজিত হয়েছে। এখানে বলা হয়েছে ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ বিজনেস অর আন্ডারটেকিং। আগে যেটা ছিল সেটা ছিল ক্যাপিটাল গেইন অ্যারাইজেস আউট অফ সেল অফ অ্যাসেট। এখন বলা হচ্ছে বিজনেস আন্ডারটেকিংও যদি বেচা কিনা হয়, সেক্ষেত্রেও উদ্ভূত আয় আপনার ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ হিসেবে বিবেচিত হবে। তার ব্যাখ্যা এখানে আছে। পরবর্তী সেকশন 32, আপনারা জানেন আগে সেই একইভাবে ক্যাপিটাল অ্যাসেটকে কিভাবে ক্যাপিটাল গেইন নির্ধারণ করা হবে, অ্যাসেট মাইনাস বুক ভ্যালু মাইনাস অ্যাসোসিয়েটেড কস্ট টু মেক ইট লোকেশন অ্যান্ড কন্ডিশন। সেই জায়গাটা যেহেতু এখানে বিজনেস আন্ডারটেকিং নতুন একটা সংযোজিত হয়েছে, ক্যালকুলেশনের ক্ষেত্রেও আন্ডার সেকশন 32 তার বিশ্লেষণাত্মকভাবে সেটা সন্নিবেশিত করা হয়েছে। এর পরবর্তী সেকশনে আমরা আসি আন্ডার সেকশন 33, যেটা আমরা সবাই পরিচিত যে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যেহেতু 19-এর কোয়াড্রেলে 19 পেন্টায় নতুনভাবে সংযোজিত হয়েছে, সুতরাং 33তেও পুরানো সেকশনগুলোর সাথে এ দুটোকে সন্নিবেশিত করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ইটস এ কারেকশন অ্যান্ড প্রেজেন্টেশন অনলি, দেয়ার ইজ নো ইম্প্যাক্ট ডাইরেক্টলি। দেন সেকশন 42, কন্ডিশন অ্যান্ড লিমিটেশন অফ ক্যারি ফরওয়ার্ড লস। এখানে নতুন দুটো ধারা সংযোজন হয়েছে 30A 30B। আগে যদি আমরা পুরানো সেকশনগুলোকে দেখি, সেখানে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এটা যে ক্যারি ফরওয়ার্ড ব্যক্তি পর্যায়ে ক্যারি ফরওয়ার্ড অথবা সেট অফ লস করা যাবে না, সেই অংশটা শুধুমাত্র উল্লেখিত ছিল। এখন এই জায়গায় আপনার অ্যাসোসিয়েশন অফ পার্সনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ইন কেস অফ অ্যাসোসিয়েশন অফ পার্সন, ইফ এনি লস ইজ দেয়ার, that loss cannot be set off with their personal income as well as cannot be carried forward with their income in the subsequent years. Then the next section 46BB, আমরা জানি it's a very known to us যে ট্যাক্স হলিডে। তো কর অবকাশ সরকার বর্তমান অবস্থার প্রেক্ষাপটে নতুন কিছু ইন্ডাস্ট্রিকে এই জায়গায় সংযোজন করেছে আন্ডার সেকশন 46BB-তে। তার ভিতরে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং, আর্টিফিশিয়াল ফাইবার অ্যান্ড ম্যান-মেড ফাইবার ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল পার্টস components manufacturing, automation and robotic design manufacturing includes parts and components thereof, artificial intelligence based system design and or manufacturing, nanotechnology based product manufacturing, aircraft heavy maintenance service including parts manufacturing. যদি আমরা দেখি অবশ্যই
এই অধিক্ষেত্রগুলোকে সংযোজন এই ধারার অধীনে যে করেছে সরকার, চিন্তা করেছে, আমরা সাধুবাদ জানাই। কারণ বর্তমান সিচুয়েশনে আমাদের পরবর্তীতে যে সকল তথ্য প্রযুক্তি ভিত্তিক অথবা শ্রমনির্ভর অথবা ক্যাপিটাল ইন্টেন্সিভ অথবা বৈদেশিক এফডিআই ফরেন ইনভেস্টমেন্টকে আপ্যায়ন জানানো, এসব প্রেক্ষাপটগুলোর ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো এখানে ঢুকিয়েছে অবশ্যই সাধুবাদযোগ্য এবং সুদূর প্রসারী পরিকল্পনা প্রকাশ পায়। ডিডাকশন আন্ডার সেকশন 51, ডিডাকশন অফ সোর্স ফ্রম ডিসকাউন্ট ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অন সিকিউরিটিস। এটা নতুনভাবে, এটা পুরানোও ছিল, নতুনভাবে যে শব্দটা এসছে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ, অর্থাৎ আগে যেটা গভর্নমেন্ট সিকিউরিটির ব্যাপারগুলো ছিল তার সাথে সিকিউরিটি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিসের ক্ষেত্রেও এই উৎসে করকর্তনের ধারাটা প্রযোজ্য হবে। যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জের মাধ্যমে কিছু সিকিউরিটির ভবিষ্যৎ পরিকল্পনা বন্ড জাতীয় জিনিস আছে, সুতরাং এই ধারাটাকে এখানে সংশোধন করে সন্নিবেশিত করেছে ভবিষ্যতের অর্থনৈতিক কর্মকাণ্ডকে যাতে করে প্রপারলি অ্যাড্রেস করা যায়। আন্ডার সেকশন 52 এটাকে রিফ্রেম করেছে। ইনফ্যাক্ট আপনারা জানেন ডিস্ট্রিবিউটর যখন ম্যানুফ্যাকচারার থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার মধ্যখানে একাধিক ট্রেড চ্যানেল থাকে, এটার সাথে কিন্তু 53(e) একটা সরাসরি যোগসূত্র আছে। এই স্তরভেদে কর্তনের ক্ষেত্রে আগে বিভিন্ন যে অ্যাম্বিগুইটিগুলো ছিল, এতে করে গিয়ে দেখা গেছে মধ্যবর্তী কোনো একটা পর্যায়ে কর্তনের পরিমাণ ক্ষেত্রভেদে তার অর্জিত কমিশনের থেকে বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে এটাকে ওয়েল ক্লারিফাই করে দুটো ধাপে ভাগ করে দেওয়া হয়েছে। এতে করে গিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আপাতনটা অনেক কমে যায়, উৎসে করকর্তনের আপাতনটা অনেক কমে যায়। অবশ্যই উৎসে করকর্তনের হার হওয়া উচিত আয়করের আপাতনের হারের সাথে সমন্বয় করে, এবং এই পরিবর্তনের কারণে আপাতনটা যথাযথভাবে প্রতিফলিত। আমার একটা স্লাইড করা আছে, যখন আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আপনারা ওখানে দেখতে পারবেন, অঙ্কের ভিতর দিয়ে ওই বিশ্লেষণটা করা আছে। এই মুহূর্তে আমি দিতে পারছি না, আমি প্রথমে বলেছি আমার ল্যাপটপটা ডিস্টার্বের কারণে আই এম নট প্রেজেন্টিং দ্যাট স্লাইড শো। এরপরে আপনার আন্ডার সেকশন 52A এখানে যে বড় ধরনের কোনো পরিবর্তন আছে, নট দ্যাট। আগে যেটা ছিল পেইড অর অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অর ক্রেডিট, আপনি কখন এআইটিটা কর্তন করবেন, আপনি যখন পরিশোধ করেন অথবা সমন্বয় করেন অথবা ক্রেডিট দেন, যেটা পূর্বে সংগঠিত হয়, এটাই ছিল পূর্বের আইন। এখন নতুন করে দুটো শব্দ এখানে যোগ করেছে, অর অ্যান অর্ডার অর ইনস্ট্রাকশন অফ মেকিং পেমেন্ট, অর্থাৎ এর সাথে আপনি পেমেন্ট করেন নাই, বাট হয়তো অথরিটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পেমেন্ট করার জন্য, সুতরাং ওই সময় আপনাকে কর্তন করে ফেলতে হবে, হুইচ এভার ইজ আর্লিয়ার। আমি আবারও রিপিট করছি, আগে যেটা ছিল অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট অর ক্রেডিট অর অ্যাডজাস্টমেন্ট, এখন এর সাথে আরেকটা শব্দ, আরও দুটো শব্দ যোগ হয়েছে, অর অ্যান অর্ডার অর ইনস্ট্রাকশন অফ পেমেন্ট। এই ধারার অধীনে ট্রান্সপোর্টেশন সিরিয়াল নাম্বার 13 ক্রম নাম্বার 13-র ভিতরে আপনার ট্রান্সপোর্টেশনের কর্তনের ক্ষেত্রে আগে 3% ছিল, এখন 4% করা হয়েছে। আর একটা নতুন ধারা এর সাথে সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন রাইড শেয়ারিং, দ্যাট ইজ ট্রান্সপোর্টের ভিতরে আপনার উবার জাতীয় জিনিসগুলোকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। Under section 52C, EIT on compensation against acquisition of property, এখানে আপনারা হয়তো আপাতভাবে দেখবেন 2 শব্দটির জায়গায় 6 শব্দটি প্রতিস্থাপিত,
এবং খ অনুচ্ছেদে 1 শব্দটির স্থলে 3 শব্দটি প্রতিস্থাপিত। যদি বিশ্লেষণাত্মকভাবে বলি, যদি কোনো সরকার কোনো প্রপার্টি অ্যাকুইজিশন করে, অ্যাকুইজিশন ভ্যালুর উপরে আগে আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে 2% হারে উৎসে কর কর্তন করা হতো, এটা এখন 6% হারে কর কর্তনের প্রস্তাবনা করা হয়েছে, উৎসে কর কর্তনের হার। আর সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড ব্যতিরেকে অন্য জায়গায় আগে যেটা 1% ছিল সেটা 3% হারে কর্তনের অর্থ বিলে আনায়ন করা হয়েছে। এই জায়গাটায় আমাদের অবজারভেশনটা এভাবে আছে যে এই কর্তনটা আবার 82C-তে চূড়ান্ত কর্তা হিসেবে বিবেচিত। সুতরাং যদি কর সমন্বয়ের কোনো সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে যদি উৎসে কর কর্তনের হার যদি বেশি হয়, তাহলে করদাতার কর আপাতন বাড়ার সম্ভাবনা থাকে। যদি সদ্য ক্রয়কৃত জায়গা হয়, তাহলে অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে তার মূল টাকার থেকেও এই করটা চলে যেতে পারে। যদি অনেক পুরানো সময়ে ক্রয়কৃত হয়, সেই ক্ষেত্রে হয়তো যাবে না, বাট সদ্য ক্রয়কৃত হলে এই ধরনের সম্ভাবনাটা এটা। সুতরাং এখানে যেহেতু 2% থেকে 6%, 1% থেকে 3%, হঠাৎ করে যেহেতু জাম্পটার রেটটা অনেক বেশি, সুতরাং এটা নতুন করে রিভিউ করার কিংবা পর্যালোচনা করার দাবি রাখে। Under Section 52Q, deduction of tax from any income remitted from abroad in connection with any service revenue sharing. এখানে যে জিনিসটা করা হয়েছে, নতুন কিছু জিনিস এখানে ঢুকানো হয়েছে, অর্থাৎ প্রকারান্তরে বলা যায় স্পষ্টায়ন করা হয়েছে। প্রোভাইডিং এনি সার্ভিস রেন্ডার্ড ইন বাংলাদেশ, rendering any service or performing any task by a resident person in favor of the foreign person, allowing the use of any online platform or advertisement or any purpose shall deduct tax at the rate of 10%. 10% রেটটা ওকে আছে, বাট যে জিনিসগুলো এখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছে যে প্যান্ডামিক সিচুয়েশনের আগে এবং প্যান্ডামিক সিচুয়েশনে এই দাবিটা আরও জোরালো হয়ে গেছে। এই যে আমরা যে অনলাইন যে বিজনেসগুলো করছি, ওই অনলাইন বিজনেসগুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করার জন্য এই ধারাগুলোর স্পষ্টায়ন করা হয়েছে। এটা ছাড়াও আপনারা দেখবেন এখন ফেসবুক বলেন, সব জায়গার ভিতরে যে অ্যাডগুলো হয়, সেটাকেও এখানে আনার জন্য স্পষ্টায়ন করা হয়েছে। আর এখানে আগের মতোই আছে, যদি ফরেন রিমিটেন্স, যদি কোনো বাংলাদেশি ন্যাশনাল যদি ফরেন রিমিটেন্স হয়, সেটা আগে ট্যাক্স এক্সাম ছিল, দ্যাট রিমেইন্স, এবং সফটওয়্যারের ক্ষেত্রে যেটা এক্সামশন ছিল, দ্যাট রিমেইন্স। শুধু ক্লারিফিকেশনের মাধ্যমে ব্যবসার প্রেক্ষাপটের নতুন যে ক্ষেত্র তৈরি হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ওই জায়গাটাকে ওয়েল অ্যাড্রেস করার জন্য এখানে এটাকে স্পষ্টায়ন করেছে। আর দিস ইজ অলসো ক্লারিফিকেশন যে আপনার বিভিন্ন যে গেটওয়ে অ্যাক্সেসগুলো আছে, তার ভিতরে যে অ্যাক্সেস নেটওয়ার্ক এনএস, ওখানের সাথে বাংলাদেশ রেগুলেটরি কমিশন, যেহেতু বিটিআরসি ইজ দ্য রেগুলেটিং অথরিটি, ওই জিনিসটাকে এখানে সন্নিবেশিত করে স্পষ্টায়ন করা হয়েছে। সরাসরি কোনো ইম্প্যাক্ট নাই। 52U, AIT অন লোকাল লেটার অফ ক্রেডিট, এটাকে আগের রেটের জায়গায় 2% করা হয়েছে। এই জায়গাটায় আমাদের অবজারভেশনটা এরকম যে লোকাল এলসির মাধ্যমে যখন কোনো বেচা কেনা হয়, তখন তার একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ থাকে। আমরা ব্যবসা বাণিজ্যের স্বচ্ছতা তখনই বেশি আনতে পারবো যখন দেখা যাবে তার ট্রানজ্যাকশানের স্বচ্ছতা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা প্রপোজ করব যে এই পার্সেন্টেজটা যাতে করে আরেকটু কম হয়, সহনীয় পর্যায়ে থাকে, যাতে করে মানুষজন লোকাল লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে উৎসাহিত হয় এবং এই উৎসাহের মাধ্যমে স্বচ্ছতা সুনিশ্চিত হয় এবং স্বচ্ছ সুনিশ্চিত ব্যবসায় মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা যাতে করে অব্যাহত থাকে। নেক্সট সেকশন
53BB কালেকশন অফ ট্যাক্স ফ্রম এক্সপোর্ট অফ সার্টেন আইটেমস। আমরা জানি নিটওয়্যার, ওভেন, টাওয়েল, তারপর হচ্ছে জুট, ফ্রোজেন গুডস, ভেজিটেবল, লেদার, এগুলোকে আমরা স্পেশাল আইটেম আন্ডার সেকশন 53BB বলে থাকি। এগুলোতে আগে 1% উৎসে কর্তনের কথা ছিল, এটাকে 0.5%-এ প্রপোজ করা হয়েছে অবভিয়াসলি। সুতরাং এক্সপোর্টকে উৎসাহিত করা মানে আমরা এটাকে ধনাত্মক দৃষ্টিকোণ থেকে দেখব। আন্ডার সেকশন 53BB এর অর্ডিন্যান্সে নতুনভাবে 53D রিপ্লেসমেন্ট হয়েছে। সেই জায়গাটায় হচ্ছে, এটা আগেও ছিল যে মেম্বার অফ স্টক এক্সচেঞ্জের ওখানে আগে 10 পয়সা করে কর্তন করার ছিল, এখন 0.05% কর্তনের বিষয়। এছাড়াও আমরা আগেও একটু আলোচনা করেছি, যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা যদি অনুমোদিত কোনো শেয়ার মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য কোনো সিকিউরিটি যদি থাকে, সেক্ষেত্রেও উৎসে 0.10 ওই ক্ষেত্রে 0.10% কর্তন হবে। 53B 4টা বি, এটা হচ্ছে অল এক্সপোর্ট এক্সেপ্ট 53BB, যেটা আমরা নিটওয়্যার বলেছিলাম। ওখানে আপনার একটা সংশোধনী আনা হয়েছে ওভাবে, ওই পেমেন্টের মতো আগে আমরা আলোচনা করেছি। অ্যাডজাস্টমেন্ট অফ পেমেন্টের জায়গায় বলা হচ্ছে অর অ্যান অর্ডার ইনস্ট্রাকশন অফ মেকিং পেমেন্ট। এটা স্পষ্টায়ন করা, রেটের কোনো তারতম্য নাই। আন্ডার সেকশন 56 ডিডাকশন ফ্রম ইনকাম অফ নন রেসিডেন্স। আচ্ছা, নন রেসিডেন্টের ক্ষেত্রে এটা অনেকটা স্পষ্টায়ন। আগে দুটো ধাপ ছিল নন রেসিডেন্টসের ক্লারিফিকেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে কোম্পানি ডিভিডেন্টের জন্য কোম্পানি, এখন নতুনভাবে বলা হয়েছে কোম্পানি, ফান্ড অর ট্রাস্ট। ফান্ড অ্যান্ড ট্রাস্টকে ইনকর্পোরেট করেছে ইন এডিশন টু দ্য কোম্পানি। আর বিতে যেটা ছিল এনি আদার পার্সন নট বিইং এ কোম্পানি, আগে এইভাবে ছিল, এখন বলা হচ্ছে এনি আদার কোম্পানি নট বিইং এ কোম্পানি, ফান্ড অ্যান্ড ট্রাস্ট। যেহেতু এখানে ফান্ড অ্যান্ড ট্রাস্ট ঢুকেছে, এটারও ক্লারিফিকেশান এখানে দিয়ে দিয়েছে। 2A-তে আসা স্পেসিফাইড পার্সনের ক্লারিফিকেশানটা 52-তে ক্লারিফাই করেছে। পেমেন্টের ক্ষেত্রে এআইটি ডিডাকশনের ক্ষেত্রে আগে যেটা ছিল অর ক্রেডিটের পরে অর ইনস্ট্রাকশন অর মেকিং পেমেন্ট, ওই জিনিসটাকে স্পষ্টায়ন করেছে। 68 অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স নিউ এসএসসি। আগে নতুন এসএসসিকে আপনারা সবাই জানেন, 68-এ তার প্রাক্কলিত আয়জ্যোতি আগের বছর পর্যন্ত যে আইন ছিল 4 লক্ষ টাকা পর্যন্ত ছিল, তাকে অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স দিতে হতো 4 কিস্তিতে, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ, 15 জুন। নাও that level is enhanced from 4 lakhs to 6 lakhs. 68BB আমরা গাড়ির জন্য যেটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে, কার অর জিপ 1500 সিসি নট এক্সিডিং 1500 সিসি, আগে ছিল 25,000, এখন করা হয়েছে 25,000, আগে ছিল 15,000। কার এট জিপ এক্সিডিং 1500 সিসি বাট নট এক্সিডিং 2000 সিসি, আগে ছিল 30,000, এখন হচ্ছে 50,000। এ কার অ্যান্ড জিপ এক্সিডিং 2000 নট এক্সিডিং 2000 সিসি বাট নট এক্সিডিং 2500 সিসি, আগে ছিল 50,000, এখন 75,000। আর 2,500 সিসির উপরে আগে ছিল 75,000, এখন করা হয়েছে 1,25,000। জিপ এক্সিডিং 3000 সিসি নট মোর দ্যান 3,500 সিসি, আগে ছিল 1 লাখ, এখন করা হয়েছে 1.5 লাখ। এ কার জিপ এক্সিডিং 3,500 সিসি, আগে ছিল 1,25,000, এখন হচ্ছে 2 লাখ। এ মাইক্রোবাস আগে ছিল 20,000, এখন করা হয়েছে 30,000। এই হ্যাঁ বুঝিনি, হ্যাঁ আচ্ছা 30,000। যাই হোক, এই বর্ধিত করার ব্যাপারে প্রথমে আমাদেরকে জানতে হবে, এখানে মতান্তর আছে। মতান্তরগুলো আমি আগে প্রথমে শেয়ার করি। এখানে প্রথমে আমরা জানব এই টাকাটা
অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স আমার প্রদেয় ট্যাক্সের সাথে সমন্বয়যোগ্য। পাশাপাশি আরেকটা জিনিস জানতে হবে, এটা আবার 82C ভিতরে কোনো অবস্থা সমন্বয়যোগ্য কিন্তু ফেরতযোগ্য নয়, আবার 82C নয়, কিন্তু সমন্বয়যোগ্য ফেরতযোগ্য নয়। তাহলে কেউ যদি যেমন মনে করেন জিপ কিংবা 2000-2500 সিসির উপরের গাড়িগুলো কিছুটা বিলাস নিঃসন্দেহে, বাট 1500 সিসির গাড়ি অনেক ক্ষেত্রে অত্যাবশ্যকীয় জীবনের অনুষঙ্গ। এছাড়াও অনেকে আছেন রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটি গাড়ি মেনটেন করেন, বাট ওনার এমন কোনো ইনকাম না যে ইনকাম আলাদাভাবে ট্যাক্স অ্যাট্রাক্ট করে। সেক্ষেত্রে এই জাতীয় বৃদ্ধিটা একটা ঋণাত্মক ভূমিকা পালন করবে। এছাড়াও যেমন আমি 1500 সিসি গাড়িটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ এটা জীবনের এখন অনুষঙ্গ হয়ে গেছে। আর তাছাড়া প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টটা এই মুহূর্তে আপনার স্বাস্থ্যসম্মত নিয়ে প্রশ্ন, যারা একটু ওয়েল অফ মধ্যবিত্ত পর্যায়ের মানুষ তারা চিন্তা করবে যে গাড়ির ব্যাপারটা তাদের একটা জীবনের অত্যাবশ্যকীয় অংশ হয়ে যাচ্ছে জীবনে। সেক্ষেত্রে আরও একটা প্রণিধানযোগ্য বিষয়, যদি কেউ 2020 সালের একটা এলিয়ান গাড়ি কিনে 1500 সিসির নিচে, তাকেও দিতে হবে 25,000 টাকা। আর 10 বছরের পুরানো একটা গাড়ি একজন ব্যবহার করে তাকেও দিতে হবে 25,000 টাকা। সুতরাং এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে আমার মনে হয় আমরা বর্ধিত না করার পক্ষে নয়, বরঞ্চ সমন্বয় করে ইকুইটি আনার জন্য ইয়ার ভেদে যদি একটু তারতম্য আনা যায়, তাহলে মধ্যবিত্ত পরিসরের যে ব্যবহারকারীরা আছে ওরা উপকৃত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এরপরে হচ্ছে সেকশন 75 রিটার্ন অফ ইনকাম। সাবমিশনের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রকে একটু বাড়িয়ে দিয়েছে, কারণ আপনার আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর দিকে যদি চিন্তা করে, আমাদের জীবনযাত্রার দিকে যদি চিন্তা করে, ট্যাক্স টিন হোল্ডারের টিন হোল্ডারের কথা যদি চিন্তা করে, ট্যাক্স রিটার্ন সাবমিশনের কথা যদি চিন্তা করে, সামঞ্জস্যবিহীন নিঃসন্দেহে। সুতরাং ক্ষেত্রগুলোকে যদি বর্ধিত করা না যায়, তাহলে দেখা যাবে যে যত বেশি ট্যাক্স দিচ্ছে সে পুনঃ তার উপরে আপাতনটা বাড়ছে, যারা ট্যাক্স দিচ্ছে না বা ফাঁকি দিচ্ছে তাদের উপরে অনেক বেশি তারা রিলিফ পাচ্ছে। সুতরাং এই জাতীয় ক্ষেত্র, এখানে যা ক্ষেত্র অধিক ক্ষেত্রগুলোকে বিস্তৃত করেছে, আমাদের প্রস্তাবনা হবে আরও বেশি ক্ষেত্র বিস্তৃত করে ট্যাক্স নেটটা বাড়িয়ে, যাতে করে সত্যিকার অর্থে যাদেরকে ট্যাক্স দিতে হয় তারা যেন ট্যাক্স নেটের আওতায় আসে। এখানে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে আপাতভাবে সাধুবাদযোগ্য। 75A, আপনারা জানেন উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দিতে হয়। সেই ক্ষেত্রে আগে প্রাইভেট ইউনিভার্সিটিকে দিতে হতো না, ইংলিশ মিডিয়ামকে দিতে হতো না, ওদেরকে এই প্রেক্ষাপটের আন্ডারে আনা হয়েছে। তারা ট্যাক্স প্রদানযোগ্য হোক বা না হোক, তাদেরকে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এবং পরবর্তীতে 124 ধারা যখন আমরা দেখব, যেহেতু 75 এতে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করাটা ম্যান্ডেটরি করেছে এদের ক্ষেত্রে, ওদেরকে আবার 124 ধারার জরিমানার আওতায়ও ওটাকে আনা হয়েছে, পরবর্তীতে আমরা দেখতে পারবো। পরবর্তী সেকশন হচ্ছে আন্ডার সেকশন 80 স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। যারা স্বল্প আয়ের মানুষ ট্যাক্স রিটার্ন প্রদান করতে হয়, তাদেরকে সহজীকরণের উদ্দেশ্যে এই ধারাটা প্রবর্তন করেছে। যাদের আগে 25 লাখ টাকা পর্যন্ত যাদের অ্যাসেট ছিল তাদেরকে IT 10B দিতে হতো না, ম্যান্ডেটরি ছিল না। আর এখন এটাকে 25 লক্ষ টাকা থেকে 40 লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে, অর্থাৎ 40 লক্ষ টাকা পর্যন্ত যাদের অ্যাসেট আছে তাদেরকে IT 10B দেওয়াটা বাধ্যতামূলক নয়। একইভাবে খরচের ক্ষেত্রে IT 10B আগে ছিল এটা 3 লাখ, এখন এটাকে 4 লাখে উন্নীত করা হয়েছে। আন্ডার সেকশন 82CC, এটা তো একটা নতুন, অনেক দিন থেকে এটা বিড়ম্বনা চলছে, আপনারা সবাই জানেন। যাই হোক,
এখানে নতুন দুটো ধারা সন্নিবেশিত করা হয়েছে। একটা হচ্ছে 52A সিরিয়াল নাম্বার 1 অ্যাডভাইজারি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস 25 লক্ষ টাকা পর্যন্ত 10%, 25 লক্ষ টাকাতে উপরে 12%, আগে যেটা ছিল হার হিসেবে বলবৎ আছে। সিরিয়াল নাম্বার 2তে প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস ফি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি একইভাবে 25 লক্ষ টাকা আপাতনের উপরে, 25 লক্ষ টাকার কম বিলের উপরে 10%, 25 লক্ষ টাকার উপরে 12% কর্তনের যে আইনটা ছিল সে আইনটা আছে। কিন্তু এই 52A ধারার অধীন কর্তৃত করকে 82C ধারায় মিনিমাম ট্যাক্স হিসেবে বিবেচনার জন্য এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমরা যারা আছি আমরা এই ধারার সরাসরি আমরা এটায় কি বলবো, উই আর ইফেক্টেড বাই দিস সেকশন। কারণ হ্যাঁ কেননা আপনি যদি একটা কনসালটেন্সি কাজ করেন 1 লক্ষ টাকার, আপনার থেকে 10% 10,000 টাকা উৎসে কর কর্তন করবে। এখন এই কনসালটেন্সি কাজটা করতে গিয়ে আপনার যে পরিমাণ অফিস খরচ কিংবা আপনার যে পরিমাণ ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন যে অনুষঙ্গগুলো আপনাকে ব্যবহার করা হচ্ছে সেই অনুযায়ী কি আপনার 10%-এর সম পরিমাণ প্রফিট আসে? যদি না আসে 10% ট্যাক্স 10% ট্যাক্সের কনভার্টিবল প্রফিট আসতে হবে, আদারওয়াইজ আপনার ক্যাপিটাল থেকে এই অংশটা শেয়ার্ড হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে কনসালটেন্সি যারা করে, অ্যাডভাইজারি জব যারা করে, তাদের কাজগুলো যেহেতু একটা সুনির্দিষ্টভাবে একটা কর্পোরেট কালচারের সাথে সম্পৃক্ত এবং এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব, সেই ক্ষেত্রে এই ধরনের আপাতন আনাটা কোনোভাবে অভিনন্দনযোগ্য হতে পারে না। কারণ প্রশ্নটা হচ্ছে যেখানে ট্যাক্স দিচ্ছে না আর যেখানে কর্পোরেটভাবে যেটা ভেরিফাইবল ফুললি, সুতরাং এই জায়গাটা সরাসরিভাবে যারা আমরা পেশাজীবী আছে আমাদেরকে এটা অ্যাডভার্স ইফেক্ট আনবে। আরেকটা উৎসে করকর্তনের ক্ষেত্রে যারা স্টিল ইন্ডাস্ট্রি আছে ওখানে আগে শব্দটা ছিল আয়রন প্রোডাক্ট, এখন ফেরো অ্যালয় প্রোডাক্ট, বিকজ ফেরো অ্যালয় প্রোডাক্ট ইট কভার্স এ ওয়াইড রেঞ্জ, ইটস এ ক্লারিফিকেশন, নাথিং এলস। 82C-তে আরেকটা বড় ধরনের পরিবর্তন এসছে যে আমার মিনিমাম ট্যাক্সের টার্নওভারের উপরে একটা মিনিমাম ট্যাক্স। আমরা জানি 82C-তে যে 82 সাবসেকশন 2B-তে 28-29টা যে ধারাগুলো আছে ওগুলা অথবা ক্যালকুলেটেড ট্যাক্স অথবা টার্নওভার ট্যাক্স, হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ মিনিমাম ট্যাক্স, দ্যাট ওয়াজ দ্য প্রভিশন অফ ল। এখন এই টার্নওভার ট্যাক্সের ভিতরে এই বছরে আপনার ইন্ডিভিজুয়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলা হয়েছে যদি তার গ্রস রিসিপ্ট 3 crore হয় বা অধিক হয় তার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স আসবে। সুতরাং যখনই এই জিনিসটা হবে তখনই আলটিমেটলি ইন্ডিভিজুয়াল বই খাতা রাখতে কর্পোরেট দিক মেনটেন করতে হবে এবং এই মেনটেনটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব অবভিয়াসলি, কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই আপাতনটা কিভাবে হবে, কি অ্যাডভার্স ইফেক্ট রাখবে সেটার সময় অনেক বড় করে কথা বলবে। কারণ আমাদের এখানে এই জাতীয় টার্নওভারগুলোকে আরবিট্রারি এস্টিমেশন করা হয়। যেহেতু এস্টিমেশন করা হয় সুতরাং আপাতনের প্রভাবটা দ্বিগুণ তিনগুণও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের অবস্থায়, প্যান্ডামিক অবস্থায় যেখানে ব্যবসা বাণিজ্য সবগুলোর অবস্থা নিম্নমুখী, সেই জায়গায় এই জাতীয় করের আপাতন আমাদের অর্থনীতিকে ধনাত্মক ভূমিকা রাখবে কিনা ঋণাত্মক ভূমিকা রাখবে, আমার মনে হয় সময়ে সে প্রশ্নের উত্তর দেবে। টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে আগে যেগুলো ছিল মানে ম্যানুফ্যাকচারিং অফ সিগারেট সেটাতে 1% রিমেইন সেম। মোবাইল কোম্পানির ক্ষেত্রে আগে যেখানে 2% ছিল এটাকে 0.75% উন্নীত করে নির্ধারণ করেছে। অবশ্যই অভিনন্দনযোগ্য, কারণ ওদের টার্নওভারের উপরে এত বেশি ট্যাক্স হচ্ছিল
যেটা ক্যালকুলেটেড ট্যাক্স থেকে অনেক বেশি। এটা প্রপারলি অ্যাড্রেস অ্যান্ড প্রপারলি রিভিউড। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে 3 কোটি টাকা বা অধিকের উপর যে টার্নওভার ট্যাক্স, সেটার রেট হচ্ছে 0.5%। আর এনি আদার কেসেস 0.6% আগেও ছিল, এখনও রিমেইন সেম। আর নতুন প্রতিস্থাপিত কোম্পানির ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সটা 0.10%, 3 বছরের জন্য, সেটা আগেও ছিল, এখনও বরাবর আছে, দ্যাট রিমেইনস। নতুন একটা 124 একটা পেনাল্টির প্রভিশন আসছে আন্ডার সেকশন 103A। আপনারা জানেন 103A-তে লাইবিলিটি টু ট্যাক্স ইন কেস অফ এয়ার ট্রান্সপোর্ট বিজনেস অফ নন রেসিডেন্ট। বিভিন্ন নন রেসিডেন্টরা আমাদের দেশে যে এয়ার ট্রান্সপোর্ট বিজনেসগুলো করে জিএসের মাধ্যমে, তার উপরে 3% ট্যাক্স দিতে হয়। ওই 3% ট্যাক্স তাদেরকে কর্তন করে যথাসময়ে তাকে রিটার্ন জমা দিতে হয়। রিটার্ন যদি জমা না দেয় তাহলে 124 ধারার জরিমানা আগে আরোপিত ছিল না, এবছর আরোপণ করা হয়েছে। এটাও আমরা অভিনন্দন জানাবো, কারণ প্রশ্নটা হচ্ছে উৎসে কর কর্তন করে টাকা কেন উনি রেখে দেবে? সময় মতো তো জমা দেওয়াটা ওনার নৈতিক দায়িত্বের অংশ, আইনগত বিধিবিধান এবং নৈতিক দায়িত্বের অংশ। আন্ডার সেকশন 158 আমরা যখন সেকেন্ড টাইম আপিলে যাই তখন আমাদেরকে 10% ডিসপিউটেড ট্যাক্স জমা দিয়ে যেতে হয়। আর যদি ডিসপিউটেড ট্যাক্স জমা দেওয়ার ভিতরে যদি আমরা মোর দেন শিওর হই বা আমরা মনে করি যে ট্রাইব্যুনালে আমাদের যে গ্রাউন্ডস, এই গ্রাউন্ডস আমাদের অ্যাবসলিউট লফুল পয়েন্টে আমরা ফেরত পাবো, সুতরাং ওই 10% দেওয়া থেকে অব্যাহতি নেওয়ার জন্য আমরা কর কমিশনার বরাবরে আবেদন করে থাকি ওয়েবারের জন্য। তো ওই ওয়েবার অ্যাপ্লিকেশন করার পরে মাননীয় কর কমিশনার কখন সেটা দেবেন তার কোনো সুনির্দিষ্ট তারিখ ছিল না। এই অর্থ আইনের মাধ্যমে এটাকে 30 দিনের সীমাবদ্ধতা করে একটা রেগুলেটরি ফ্রেমে এনেছে, অবশ্যই ধন্যবাদযোগ্য। 184A এটা 12 ডিজিট টিন, এটা ক্ষেত্র। আগে যেমন ইলেকশন করার ক্ষেত্রে জেলা পরিষদকে লাগতো না, জেলা পরিষদকে ঢুকিয়েছে। আমরা এই আলোচনাগুলো খুব একটা দরকার নাই, কারণ উবারের প্রেক্ষাপটটা এখানে বলা হয়েছে, নতুন করে আর্মস লাইসেন্সের অংশটা এখানে এনেছে। উদ্দেশ্য হচ্ছে একটা 12 ডিজিট কাদেরকে নিতে হবে, ক্ষেত্রটা কত বাড়ানো যায়, কত বেশি ট্যাক্স রিটার্নের আওতা অধিক ক্ষেত্র বাড়ানো যায়, তার এর উপরেখা এখানে প্রতিফলিত। 184G পাওয়ার টু কন্ডোন অর এক্সটেন্ড, এটা একটা নতুন প্রেক্ষাপট। আপনারা জানেন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের আইনগত কার্যক্রম, যেহেতু অফিস আদালত সাধারণ ছুটির ভিতরে লকডাউন ছিল, সুতরাং সাধারণ ছুটির ভিতরে ছিল, সুতরাং এর ভিতরে কর কর্তৃপক্ষের করাদেশ প্রণয়নের যে সময় সীমা ছিল সেটাও অনেক ক্ষেত্রে ওনাদের সীমারেখার ভিতরে কাজ করা সম্ভব হয় নাই। আবার এসএসসির দিক থেকে সময় মতো রিটার্ন দেওয়া থেকে আপিল করা থেকে এই জায়গাগুলো সম্ভব হয় নাই। এটা বাস্তবভিত্তিক একটা সিচুয়েশান। এই সিচুয়েশানটাকে অ্যাড্রেস করার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এই জিনিসটা একটা সার্কুলার করেছে, ওই জিনিসটাকে এখন অর্থ বিলে এনে এই জায়গাটাকে করেছে। আর ইতিমধ্যে আমরা জানি যে 30শে জুনের ভেতরে 29শে জুনের ভেতরে যে মানে এসএসসির পক্ষ থেকে যে ফেলিউরগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার জন্য টাইম এক্সটেন্ড করে দিয়েছে। আর আমি আসছি 29শে জুন পর্যন্ত এসএসসির পক্ষ থেকে যে ফেলিউরগুলো আছে তার টাইম ফ্রেমের জন্য এটা এক্সটেন্ড করেছে আইন দিয়ে। আর যেটা ডিপার্টমেন্টের আছে সেটা অগাস্ট পর্যন্ত করেছে, না? হ্যাঁ, অগাস্ট পর্যন্ত করেছে। যাই হোক, এটা অবশ্যই একটা অবস্থার প্রেক্ষাপটকে সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে বিধিবিধানের ভিতরে এনে, আমরা অবশ্যই এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে আরও কিছু বাস্তবতা রয়ে গেছে যে বাস্তবতাগুলো বিবেচনার দাবি রাখে, যদিও আইনে ওটার প্রবিধান আছে যে মানে কন্ডোন করার ক্ষমতাটা আছে।
এই জায়গায় ইতিমধ্যে যেমন কিছু রেড জোন আছে, কিছু গ্রিন জোন আছে, কিছু অরেঞ্জ জোন আছে। ইভেন যেগুলো রেড জোনও নাই, সেক্ষেত্রে যেমন আজকে পর্যন্ত যদি আমরা অফিসের দিকে তাকাই, আমরা অফিস করতে পারছি না। চট্টগ্রামের যে আতঙ্ক বিরাজমান, আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে 7-8 জন লয়ার যেভাবে মৃত্যুবরণ করেছে এবং আরও অনেকে অসুস্থ আছেন, কেউ সাহস পাচ্ছে না অফিস করার জন্য। উপরন্তু সরকারি অফিসগুলো যা খুলেছে স্বল্প পরিসরে, ওনারা রোটেশন করে কাজ করছেন। যে ওনারা আবার কাজ করছেন না সেটা না, রোটেশন করে কাজ করছেন, অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়াটা বিরাজমান অবস্থায় নেই। এছাড়াও আমরা যখন কাজ করব এসএসসির, আমরা তো এসএসসিকে পেতে হবে। অনেক এসএসসি আছে যারা করোনা আক্রান্ত অথবা করোনায় বর্তমানে হসপিটালাইজেশন অথবা করোনা পরবর্তীতে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যখানে আছে। সুতরাং এই বিবেচনায় আইনে ব্যাখ্যা আছে, আইনে ব্যাখ্যায় কন্ডন করার জন্য ক্ষমতা প্রাপ্ত আছেন, যাতে করে এই প্রেক্ষাপটের ভিত্তিতে যখন সময় বর্ধিত করা হয়, যাতে করে সহৃদয়তার সাথে বাস্তবতা বিবেচনা করে কর্তৃপক্ষ যাতে করে যথাযথ ব্যবস্থা নেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে সবসময়। এছাড়া লাস্টে আমি একটু কর হারগুলো নিয়ে আলাপ করে মোটামুটি আমরা আলোচনা করেছি। আমি জানি না আসলে এবছরের উপস্থাপনায় রাখেন, এবছরের উপস্থাপনায় আমার একটা সুযোগ হয় আপনাদেরকে সরাসরি একটু দেখার এবং নিজেদের ভিতরে একটু এক্সচেঞ্জ অফ ভিউজ করার। বাট ভেরি আনফর্চুনেট ইজ দ্যাট মেবি ইউ আর সিইং মি বাট আই এম নট সিইং ইউ, আই এম নট সিইং ইউ অল। এবং আপনাদের হাসি মাখা মুখ কিংবা কষ্ট মাখা মুখ কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সবাই সুস্থ থাকেন। আমি যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে কর হার। প্রথমে হচ্ছে করমুক্ত আয়ের সীমা। সাধারণ করদাতাদের ক্ষেত্রে পূর্বে ছিল 2,50,000 টাকা, সেটা এখন প্রস্তাবনা করা হয়েছে 3 লক্ষ টাকা। মহিলা ও 65 পুরুষের ক্ষেত্রে 3 লক্ষ টাকার ক্ষেত্রে 3,50,000 টাকা। প্রতিবন্ধী এবং গ্যাজেটমুক্ত যুদ্ধহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4 লাখ টাকা এবং 4 লাখ টাকা 4,25,000 টাকা অপরিবর্তিত আছে। সাধারণ কর হার আপনারা জানেন পূর্বে ছিল প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0, পরবর্তী 4 লক্ষ টাকা 10%, পরবর্তী 5 লক্ষ টাকা 15%, পরবর্তী 6 লক্ষ টাকা 20%, পরবর্তী 3 লক্ষ টাকা 25%, অবশিষ্ট অর্থের উপরে 30%। প্রস্তাবিত কর হার বলা হয়েছে প্রথম 30 লক্ষ টাকা 0, পরবর্তী 1 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%, পরবর্তী 5 লক্ষ টাকা 20% এবং অবশিষ্ট যা আছে সেটার উপরে 25%। এতে করে কোনো সন্দেহ নেই কর আপাতন কমে যাবে, সবার ক্ষেত্রে কর কমে যাবে। সুতরাং সবাই খুশি হওয়ার কথা। এখানে আবার অখুশি হওয়ারও কিছু কথা আছে, সেটা আমি একটু পরে আসছি। আপাতভাবে সবাই খুশি হওয়ার কথা। আর বিশেষ কর হারের ক্ষেত্রে সিগারেট, বিড়ি, জর্দা এগুলোর থেকে আপনার আগেও 45% ছিল, এখনও 45% হার। বাংলাদেশে অনিবাসী আগেও 30% ছিল, এখনও 30%। নিবন্ধিত সমবায় সমিতির আয় আগেও 15% ছিল, এখনও 15% অপরিবর্তিত। আমি অপরিবর্তিত অংশগুলো আর পড়ছি না, শুধু পরিবর্তিত অংশে আছে নন পাবলিক ট্রেডেড কোম্পানি, অর্থাৎ যে কোনো লিমিটেড কোম্পানি আদার দেন লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ। আগে রেট ছিল 35%, এটা 2.5% কমিয়ে এখন 32.5%। আর গ্রিন বিল্ডিং সার্টিফাইড গার্মেন্টসের ক্ষেত্রে আগে ছিল 12%, এখন করা হয়েছে 10%। বিভিন্ন ফোরাম থেকে আপনার বাংলাদেশে লিমিটেড কোম্পানিগুলোর যে ট্যাক্স হার সেটা যে অত্যাধিক, সেটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, বিভিন্ন ফোরাম থেকে আলোচনা করা হয়েছে। এফডিআই ইনভেস্টমেন্টকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে উৎসাহিত করার জন্য একটা জোর দাবি ছিল কর্পোরেট হার কমানোর জন্য। এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের ভেতরেও এই ধরনের যে একটা প্রোগ্রেসিভ প্রোঅ্যাক্টিভ যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, নিম্ন আয়ের মানুষদেরকে কর আপাতন ভার কমানো, কোম্পানিগুলোর উপরে কর হার কমিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্যে একটা গতিশীলতা আনার জন্য একটা সুযোগ সৃষ্টি করার যে উদ্যোগগুলো নিয়েছে, নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। ব্যক্তি পর্যায়ে আমরা একটু ওয়ার্ক করেছি,
আমার এক অনুজ ওয়ার্ক করেছে স্নেহাশিস, এখানে আমরা দেখেছি 57,000 টাকা পর্যন্ত যাদের গ্রস ইনকাম ছিল, ট্যাক্সেবল ইনকাম 4,76,000 টাকা পর্যন্ত ছিল, তাদের প্রথমে আগে বলি 2,97,500 টাকা ছিল, তাদের গত বছরে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হতো, এবছরে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর 4,76,000 আমরা এখানে 8-10টা ধাপ করে তার আপাতনটা বের করার চেষ্টা করেছি, আমি স্লাইড যখন দেবো আপনারা পেয়ে যাবেন। 4,76,875 আগেও 5,000, এখনও 5,000। 5,03,000 মানে অ্যাভারেজ মান্থলি ইনকাম যদি 60,000 হয়, তাহলে এটা বুঝতে একটু মান্থলিটা বললে বুঝতে সুবিধা হবে। মান্থলি ইনকাম যদি 60,000 হয়, তাহলে আগে তাকে ট্যাক্স দিতে হতো 6,445, এখন দিতে হবে 5,000 টাকা, তাহলে তার কমে গেল 22%। 80,000 টাকা লেভেলে যার বেতন মাসিক, তার 18,779 টাকা দিতে হয়, 89 টাকা দিতে হয় আর দিতে হতো, আর এখন দিতে হবে 7,383 টাকা। এই লেভেলটায় 60.71% আপনার রিডিউস করেছেন। 1 লক্ষ টাকা যাদের মাসিক বেতন, তাদের আগে দিতে হতো 45,859, এখন দিতে হবে 33,359। এই লেভেলে কমেছে 27.26%। 1,52,000 লেভেলে আগে দিতে হতো 1,59,521, এখন দিতে হবে 149,531। ট্যাক্সের আপাতন কমেছে 6.27% কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার। যাদের 2 লাখ তাদের কমেছে 0.86% অনলি। যাদের 2.5 লাখ তাদের কমেছে 0.57%। যাদের 3.5 লাখ তাদের কমেছে 0.34%। যাদের 4 লাখ তাদের কমেছে 0.82%। যাদের 4,50,000 তাদের কমেছে 3.76%। যাদের 5 লাখ তাদের কমেছে 5.85%, এবং 5 লাখের অধিক যা আছে সবগুলো 5.85%-এ হবে। এই ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে সবার কমবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কমাটার রেশিওটা এখানে ইকুইটি রিপ্রেজেন্ট করে, সমতা রিপ্রেজেন্ট করে না। ক্ষেত্রভেদে 60%, ক্ষেত্রভেদে 0.34%। সুতরাং কমানোটা ঠিক আছে, বাট কমানোর ভিতরে একটা সমতা আনার জন্য হয়তো লেভেলটাকে যদি রিভিউ করা হয়, তাহলে এই জিনিসটা করা যাবে। এই জিনিসটা আমরাও কিন্তু হেল্প করতে পারি এনবিআরকে, বাট আমাদের আবার জানা নাই কোন লেভেলের এসএসসি কত আছে, সেই জিনিসটা তথ্যপত্র যদি হয়, তাহলে একই জায়গায় রেখে স্ল্যাবটাকে রিশিডিউল করে একই ইনকামকে এনশিওর করে সমতা আনয়নের জন্য আমরাও ভূমিকা রাখতে পারি, যেহেতু তথ্যপত্র নাই। সুতরাং ওই ক্ষেত্রে আমরা হ্যাঁ, যারা মনে করেন 2 লাখ থেকে 4 লাখ পর্যন্ত মান্থলি ইনকাম লেভেলে আছে, তারা কিন্তু লেস দেন 1% তাদের রিডিউস হচ্ছে। বাট আবার 5 লাখের উপরে যারা যাচ্ছে, তারা আবার কিন্তু 5.85%। আবার ট্যাক্সের যদি আইডিওলজিক্যাল ইস্যু যদি দেখি, মোর ইনকাম মিনস মোর ট্যাক্স, তাহলে দেখা যাচ্ছে মোর ইনকাম মিনস লেস ট্যাক্স, মিডল ইনকাম মিনস মোর ট্যাক্স, লোয়ার ইনকাম মিনস লেস ট্যাক্স। সুতরাং এই জায়গাটাকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় এবং রিশিডিউল করে স্ল্যাবগুলোকে যদি একটু সমন্বয় করা যায়, আমরা যা কমিয়েছে অবশ্যই অভিনন্দনযোগ্য, কিন্তু সমতা আনয়ন করার জন্য এখানে যদি ক্ষুদ্র একটা স্টেপ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় সবাই প্রত্যাশিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। যাই হোক, মোটামুটিভাবে আমি আপনাদেরকে অর্থ বিল সম্পর্কে স্বল্প পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। আমি আবারও বলছি যে আমার ল্যাপটপটার হঠাৎ করে আমি লক হয়ে যাওয়ার কারণে ঢুকতে পারছি না বলে স্লাইড শো দিয়ে প্রেজেন্ট করতে পারি নাই। হাউএভার ইটস অ্যান কমিটমেন্ট যে আপনাদেরকে ওই স্লাইড শোগুলো আমি দিয়ে দেব, আপনারা মেইলের মাধ্যমে পেয়ে যাবেন হোপফুলি। তো আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শুনেছেন, সেই জন্য আবারও আপনাদের উপর কৃতজ্ঞতা। আমাদের কয়েকটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি বলেছেন 19 প্যান্টা বি 5টা বি ধারা কয়েক বছর আগের দালান ফ্ল্যাটের জন্য প্রযোজ্য হবে কিনা? জমি, দালান বা ফ্ল্যাটের পরিমাপের উপর কর বেশি হলে
নগদ টাকা ঘোষণা করে সেই টাকায় বিনিয়োগ দেখানো যাবে কিনা, এই ধারায় করের উপরে সারচার্জ হবে কিনা। আচ্ছা, বেশ কয়েকটা প্রশ্ন। প্রথম কথাটা হচ্ছে 19 কোয়াড্রেল বি, এটা কয়েক বছর আগের জন্য তো এটা না, এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে ওই বছরের জন্য। কয়েক বছর আগের জন্য হচ্ছে নতুন প্রবর্তিত আইন 19 প্যান্টা এ। ওই জায়গায় আমি বললাম যে আপনি বুঝতে পারবেন যদি মনে করেন কোনো ব্যক্তি 20-21 কর বৎসরে তার একটা বিল্ডিং ডিক্লেয়ার দিতে হচ্ছে, সে যদি 30 তারিখ পার করে জুলাই মাসে গিয়ে 19 প্যান্টা বিতে ডিক্লেয়ার না দিয়ে 19 প্যান্টা এতে ডিক্লেয়ার দেয়, তাহলে তার ট্যাক্স অনেক অনেক কমে যাবে। পার স্কোয়ার মিটার ক্ষেত্রভেদে 2000 থেকে 3000 টাকা কমে যাবে। আমি সেজন্য যখন অর্থ বিলের 19 কোয়াড্রেল এ অ্যান্ড প্যান্টা এ নিয়ে আলোচনা করেছিলাম, যে এই যে 19 প্যান্টা এর সাথে 19 প্যান্টা বির সাথে 19 প্যান্টা এই যে দ্বান্দ্বিক সম্পর্ক ট্যাক্স আদায়ের ক্ষেত্রে যে ঋণাত্মক ভূমিকা রাখতে পারে, সেই জিনিসটা আমি আলোকপাত করেছিলাম। এনিওয়ে, আপনার প্রশ্নে আরও একটি অংশ আপনি উল্লেখ করেছেন, নগদ টাকা ঘোষণা করে সেই টাকায় বিনিয়োগ দেখানো যাবে কিনা। অবশ্যই দেখানো যাবে, ওটাও আমি আলাপ করেছি আমার আলোচনার ভেতর দিয়ে। আমি বলেছি টেবল 3-এ নগদ টাকাকে ব্যাখ্যাহীনভাবে ডিক্লেয়ার করার সুযোগ দেওয়া হয়েছে। এখন নগদ টাকা যদি আমি ডিক্লারেশন দিয়ে দেই, ওই নগদ টাকার ব্যবহার আমি জমি কেনার কাজেও ব্যবহার করতে পারবো, আমি দালানের জন্যও ব্যবহার করতে পারবো, শেয়ার বিনিয়োগে ব্যবহার করতে পারবো, ব্যবসায়ও ব্যবহার করতে পারবো। সুতরাং ওই সীমারেখা তো নাই। সেই জন্য 19 কোয়াড্রেল এ 19 প্যান্টা এ, এই তিনটার ভিতরে 19 প্যান্টা এ টেবল 3-এর সাথে ওই জিনিসগুলোর যে দ্বান্দ্বিক সম্পর্কগুলো রয়ে গেছে, এবং এতে করে যে কর আদায় কম হওয়ার সুযোগ রয়ে গেছে এবং ম্যাল প্র্যাকটিস কিংবা মিসইউজ করার সুযোগ রয়ে গেছে, ওই জায়গাগুলো আমার আলোচনার প্রাথমিক পর্যায়ে আমি আলোকপাত করেছি। নিশ্চয় আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এই ধারার করের উপরে সারচার্জ হবে কিনা, অবশ্যই হবে, কারণ সারচার্জ অন ট্যাক্স। সুতরাং যে ট্যাক্সে হোক, সারচার্জ ইজ অ্যাপ্লিকেবল অন দ্যাট। একইজন তো 90 ব্যাংক টাকা না থাকলে নগদ টাকা হিসেবে ঘোষণা দেখা যাবে কিনা, রিটার্ন দাখিলের আগে ঘোষণা দিয়ে কর পরিশোধ করলে সারচার্জ এড়ানো যায় কিনা। আপনার সারচার্জ এড়ানোর কোনো সুযোগ নাই। 1 নম্বর, হ্যাঁ, আপনার সারচার্জটা কিসের উপরে হচ্ছে? সারচার্জটা হচ্ছে করের উপরে। তাহলে করের উপরে যখন সারচার্জ হবে, তখন অটোমেটিক্যালি হবে আপনার যখন যেখানে আপনি যে ডিক্লারেশনটা দিচ্ছেন, সেখানে যে কর পরিশোধটা করছেন, দ্যাট ইজ দ্য ট্যাক্স ফর দ্যাট ইয়ার। সারচার্জ ইজ অ্যাপ্লিকেবল অন দ্যাট ইয়ার ট্যাক্স, সো দ্যাট ইট উইল বি অ্যাপ্লিকেবল, নো ডাউট অ্যাট অল। আর রিটার্ন দাখিলের আগে পরে ঘোষণার যে কথাটা বলছেন, আপনি আইনটা যদি পড়ে দেখেন, সেখানে দেখবেন 19 কোয়াড্রেল এ 19 কোয়াড্রেল প্যান্টা এ 19 কোয়াড্রেল এর ক্ষেত্রে বলা আছে, আপনার দোনোটা ক্ষেত্রে কিন্তু সময়সীমা বলা হয়েছে 1 জুলাই 2021 টু 30 জুন 22, আগামী বছর। আর আপনার শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে 1 মাসের ভিতরে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা আইনে উল্লেখ করা আছে। কিন্তু 19 প্যান্টা এর ক্ষেত্রে কখন ট্যাক্স দিবেন সে কথাটা উল্লেখ নাই। তো উল্লেখ যেহেতু নাই, সবাই তো ওই সুযোগটাই নেবে, রিটার্ন দেওয়ার সময় দেবে ন্যাচারালি। আমি সেজন্য আমার আলোচনায় বলেছিলাম যে এইটা যেহেতু একটা ব্যক্তি, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, আই ওয়ান্ট টু মেক ইট রিপিট, মেবি আই ড্রপড ইট। সেটা হচ্ছে 19 কোয়াড্রেল এ অ্যান্ড 19 প্যান্টা এর ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল এসএসসি ইজ অ্যাপ্লিকেবল অনলি, নোবডি এলস, নো আদার এসএসসি ক্যান মেক দ্য ডিক্লারেশন, অনলি ইন্ডিভিজুয়াল ক্যান। না, কমার্শিয়াল আসছে আমি ওটা, কিন্তু এসএসসি, যেমন আমি আপনাকে লাইনটা পরে শোনাই তাহলে একটু সুবিধা হবে। এটা আমি ড্রপ করে গেছি আলোচনার ভিতরে, সেই জন্য আমি আবার এটা যখন মনে পড়ল
notwithstanding anything contained in this ordinance or any other law of the time being enforced, no question as to source of any sum invested in securities by an individual assessee. As state clear 19 পেন্টা এতেও কিন্তু ইন্ডিভিজুয়াল এসএসসি ওয়েল এখানে ওই আপনার চারটা বিতে শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা বলা ছিল, কিন্তু 19 পেন্টা নতুন যেটা এসছে ওখানে কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড রেসিডেন্সিয়াল বোথ আর কভার্ড, কিন্তু এসএসসি শুড বি ইন্ডিভিজুয়াল। সেই ক্ষেত্রে আমাদের একটু প্রস্তাবনা থাকবে এইভাবে যে আমরা যেহেতু এই অর্থটাকে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সচলতা আনার জন্য এই সুযোগটা দিচ্ছি, যদিও নীতি নৈতিকতা বিরোধী, আমরা অভিনন্দন জানাচ্ছি সবাইকে এই মুহূর্তের বাস্তব প্রেক্ষিতে টাকাটা যাতে করে অর্থনৈতিক কর্মকাণ্ডে চলে আসে, কিন্তু এই ক্ষেত্রে কোম্পানিকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। সুতরাং আমাদের অনুরোধ থাকবে এই সুযোগগুলো যদি কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে ওই জায়গায়ও আনডিসক্লোজ মানিগুলো ডিসক্লোজ হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় ধনাত্মক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে, হ্যাঁ ও আচ্ছা, মাই গড ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ না ওটা আসছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দাঁড়ান, লেভেল কোন জায়গায় লিখলাম ওটা, আমি অত্যন্ত দুঃখিত একটা জায়গায় আমারও একটু স্লিপ হয়ে গেছে। 6 শিডিউল পার্ট এ এখানে একটা পরিবর্তন আসছে, এটা খুব একটা প্রচণ্ড রকমের ঋণাত্মক ভূমিকা রাখছে। সে জিনিসটা হচ্ছে পেনশন কোনো লোক যদি রিটায়ারমেন্ট করে পেনশন, আচ্ছা এই প্রশ্নটা করছেন সাকাওয়াত সাহেব, আমি ব্যক্তিগতভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নটা অসম্ভব একটা ভোলাটাইল প্রশ্ন, আমার আলোচনার ভিতরে ড্রপ হয়ে গেছে যে কোনো কারণে। আপনার আলোকপাত করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি আমি একটা মেজর জিনিস ড্রপ করে গেছে। এনিওয়ে থ্যাংক ইউ অ্যাগেন। যাই হোক, অ্যাপ্রুভ আপনার পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি ফান্ড থেকে প্রাপ্ত অর্থ যদি এটা অ্যাপ্রুভ গ্র্যাচুইটি অর পেনশন ফান্ড না হয়, সাকাওয়াত সাহেব একটা কোয়েশ্চেন করেছিল প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থের উপরে যে সংশোধনীটা এসছে, এটা 6 শিডিউলের ভিতরে প্যারাগ্রাফ 8-এর ভিতরে এই সংশোধনীটা আসছে। এনি পেনশন ডিউ টু অর রিসিভ বাই এন এসএসসি ফ্রম দ্য গভর্নমেন্ট অর অ্যান অ্যাপ্রুভ পেনশন ফান্ড। আবার সেকশন 20-তে বলা আছে এনি ইনকাম আপ টু টাকা 2 crore 50 lakhs রিসিভ বাই এন এসএসসি অ্যাজ গ্র্যাচুইটি ফ্রম গভর্নমেন্ট অর অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড। সুতরাং এখানে পেনশন ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি ফান্ড বোথ আর আন্ডার কোয়েশ্চেন আন্ডার ডিফারেন্ট সেকশন। অ্যামাউন্ট ইজ ওকে 2 crore 50 lakhs, ইটস অ্যান অ্যালাউবেল। এখন এই ধারাটা সন্নিবেশনের মাধ্যমে যে অর্থটা দাঁড়ায় সে অর্থটা হচ্ছে এরকম যে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাচুইটি ফান্ড থেকে যদি কোনো অর্থ প্রাপ্ত হন তাহলে এই অর্থটা তো সাধারণত রিটায়ারমেন্টে পেয়ে থাকে, এই অর্থের উপরে ট্যাক্স হবে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি হঠাৎ করে এসে আপনি লেবার লর দিকে তাকান, 2006-এর ভিতরে আপনার এই প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, অ্যানুইটি ফান্ড এগুলো যে ম্যান্ডেটরিলি করতে হবে আইনে সেটার বিশ্লেষণ নাই। দ্বিতীয়ত আপনি যদি তাকান যে প্রতি বছর গ্র্যাচুইটি কিংবা প্রভিডেন্ট ফান্ডের জন্য গ্র্যাচুইটি ফান্ড আর পেনশন ফান্ডের জন্য যে অর্থটা প্রভিশন করা হয় কোম্পানির ক্ষেত্রে এটা নট অ্যালাউবেল। সুতরাং ওই টাকাটা যোগ করে ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স দেওয়া হয়। এখন যখন রিটায়ারমেন্টে যাবে তখন যদি বলা হয় হঠাৎ করে একদিনের নোটিশে যে এই ধরনের রিকগনাইজ পেনশন ফান্ড কিংবা গ্র্যাচুইটি ফান্ড যদি না হয় ইট উইল বি ট্যাক্সেবল, তাহলে একটা রিটায়ার্ড পার্সনের তার রিটায়ারমেন্ট বেনিফিট থেকে হাত দেওয়া এটা অনেকটা পেটে হাত দেওয়ার মতো। এখানে তো দোষ থাকে সেটা এমপ্লয়ারের দোষ, দ্বিতীয় যদি কোনো দোষ থাকে সেটা আইনের দোষ,
কারণ লেবার লতে এই কথা বলা নাই, এটা আইনের কোম্পানিজ অ্যাক্টে এই কথা বাধ্যতামূলকভাবে বলা নাই। হঠাৎ করে যদি আরোপণের মাধ্যমে একজন এমপ্লয়ি যদি এটার জন্য সাফার করে, কোনোভাবে এটা নৈতিক হবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, যদি সরকার মনে করে যে এটার একটা কর্পোরেট কালচার দেওয়া দরকার, তাহলে একটা সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হোক। আগামী 5 বছরের ভিতরে প্রত্যেকটা কোম্পানিকে এই জিনিসগুলো রিকগনাইজ করতে হবে। 5 বছর পর থেকে এটা অনুমোদিত খরচ হিসেবে বিবেচনা বা এটা ট্যাক্সেবল হবে না। এছাড়াও আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে এই ইফেক্টটার কী ঋণাত্মক ভূমিকা পালন করবে। উদাহরণ হিসেবে বলি, কালকে কোম্পানির এমপ্লয়ি অসন্তোষ আরম্ভ হয়ে গেল। তখন কোম্পানির অসন্তোষ নিরসন করার জন্য কোম্পানি সবগুলোকে একটা রিকগনাইজড পেনশন ফান্ড অথবা গ্র্যাচুইটি ফান্ড সৃষ্টি করলেন। এই সৃষ্টির জন্য যখন বিরাট একটা অঙ্ক ওই ফান্ডকে দিয়ে দিতে হবে, কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল কোথায় যাবে, কোম্পানি কোথায় দাঁড়িয়ে থাকবে। সুতরাং এই জাতীয় হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণ একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে প্রচণ্ডরূপে একটা বিরূপ প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস। এছাড়াও গভর্নমেন্ট এই ফান্ডের ক্ষেত্রে লোকাল অথরিটিকেও নতুনভাবে সন্নিবেশিত করা হয়েছে। লোকাল অথরিটি বলতে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জেলা পরিষদ আছে, সিটি কর্পোরেশন আছে, সিডি আছে, ওয়াসা আছে, এদেরকে ধরতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, এরাও তো সেমি গভর্নমেন্ট, তাহলে যদি কর্পোরেশন তো পিওর গভর্নমেন্ট না, তাহলে গভর্নমেন্ট ভার্সেস লোকাল অথরিটি ভার্সেস কর্পোরেশন এমপ্লয়ি ভার্সেস প্রাইভেট, এদের ভিতরে প্রচণ্ড রকমের একটা দ্বান্দ্বিক সম্পর্ক দাঁড়িয়ে যাবে। যে দ্বান্দ্বিক সম্পর্কটা শুধুমাত্র অর্থনৈতিকভাবে না, রাজনৈতিকভাবেও বিরাট প্রভাব পড়বে বলে আমরা মনে করি। কারণ একটা লোক যখন রিটায়ারমেন্টে যায়, তার জীবনের সমস্ত সঞ্চিত পুঁজি নিয়ে সে ফেরত যায়, আর সেই জায়গায় যদি তাকে ট্যাক্স দিতে হয়, এবং ইটস এ ট্যাক্স পেইড মানি, কারণ এটা তার ইয়ের অংশ, কারণ সে স্যালারি অ্যান্ড বেনিফিটের ভিতরে তার একটা পার্ট, এবং কোম্পানি এটার উপরে প্রত্যেক বছর প্রভিশনের উপরে ডিজেলের কারণে ট্যাক্স দিয়ে আসছে। সুতরাং এটা একটা ঋণাত্মক ভূমিকা পালন করবে। আশা করি এটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বক্তব্য আসছে, আমাদের ইনস্টিটিউট থেকে আসছে, বিভিন্ন অথরিটি থেকে এসছে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই জিনিসটা সুনির্দিষ্টভাবে মূল্যায়ন করে এই জিনিসের সংশোধনের মাধ্যমে এই প্রান্তিক পর্যায়ের মানুষ রিটায়ারমেন্ট স্টেজে যে ট্যাক্সের আপাতনের ভান নিয়ে যাবে, তাকে থেকে মুক্তি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা প্রশ্ন এসছে, প্রণোদনা কি ট্যাক্স হবে কিনা। এই প্যান্ডামিক সিচুয়েশনে যে সরকারের প্রণোদনা এসছে, আপনারা প্রণোদনার সার্কুলারগুলো পড়লে দেখবেন, প্রণোদনা হচ্ছে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা প্রদান করছে, যার নোমেনক্লেচার এই টাকা ফেরত দিতে হবে। সুতরাং যেহেতু এটা আয় নয়, সুতরাং এটার সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে না, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রণোদনা যদি পায়, এটা তো চাল ডাল টাকা, এটা এই প্রণোদনা তো গভর্নমেন্টের একটা এটার উপরে কোনো ট্যাক্স হবে না। যাই হোক, আপনারা আজকের প্যান্ডামিক সিচুয়েশনের কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমিও আসার সুযোগ হয়েছে, আপনারাও এসছেন, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবার সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি, এই প্রার্থনা করছি। পরিশেষে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই যে প্যান্ডামিক সিচুয়েশনে একটা শব্দ আমরা খুব পরিচিত হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার বিষয়। আমি একটু দ্বিমত পোষণ করি ব্যক্তিগতভাবে। এই আসলে সামাজিক দূরত্ব কখনো হয় না, সামাজিক বন্ধন সৃষ্টি করতে হবে, শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে। সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ সাথে ছিলেন সেজন্য, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে যারা বর্তমানে সুস্থ আছেন আরও সুস্থ থাকুন, যারা অসুস্থ আছেন শীঘ্রই তাদের রোগ মুক্তি কামনা করছে। সবাইকে ধন্যবাদ।